ওয়েলকাম তোমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে। তো আমাদের কোচিং সেন্টার কোথায় রয়েছে? সেটা রয়েছে বালুরঘাটে। এছাড়া আমাদের বিভিন্ন রকম ব্রাঞ্চ রয়েছে। মালদা, কালিয়াগঞ্জ, বুনিয়াদপুর, গঙ্গারামপুরে ব্রাঞ্চ রয়েছে। তো তোমরা যারা বালুরঘাট হেড অফিসে তোমরা অনলাইন বা অফলাইনের প্রিপারেশন নিতে চাইছো, আমাদের এই গভর্নমেন্ট জবস এর যে প্রিপারেশন গুলো চলছে অনগোয়িং, সেখানে তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারগুলোতে কল করবে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরো ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের সায়েন্স ক্লাস বিগত কিছুদিন ধরে চলছে। তোমরা যারা ভর্তি হতে চাইছো তারা কিন্তু এইখান থেকে ডিটেলস গুলো পেয়ে যাবে। হ্যাঁ, এই পিডিএফটা চেক করবে, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পিডিএফটা। সেই পিডিএফে কিন্তু এই ডিটেলস গুলো পেয়ে যাবে, কি করে ভর্তি হতে হবে, কি কি সুবিধা আছে। ঠিক আছে? তো আমাদের যে সায়েন্স ক্লাসটা এই বিগত কিছুদিন ধরে চলছে, সেই সায়েন্স ক্লাসটা মেনলি টার্গেট করছে কাকে? টার্গেট করছে এএনএম জিএনএম এর এক্সাম গুলোকে। ঠিক আছে? এছাড়াও কিন্তু এখানে যে কোশ্চেন গুলো রয়েছে, কোশ্চেন অ্যান্সার গুলো রয়েছে, সেটা কিন্তু তোমাদের ডিফেন্সের এক্সাম এবং রেলওয়ে গ্রুপ সি গ্রুপ ডির যে আগামীতে এক্সাম আসতে চলেছে, সেখানেও কিন্তু একই রকম ভাবে কার্যকরী হবে। তো আজকে আমাদের 18 নম্বর ক্লাস। দেখা যাক প্রথম কোশ্চেন কি রয়েছে। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলছে? একজন প্রাপ্তবয়স্ক হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায় কত? অ্যান্সার দেওয়া আছে, দেখো 300 লিটার। তার মানে কি, অ্যাকচুয়ালি যেটা মাপা হয় স্টুডেন্টস, সেটা হচ্ছে মিনিটে, পার মিনিটে কত লিটার রক্ত পাম্প করে। সেখানে দেখা যায় যে পার মিনিটে 5 লিটার অ্যারাউন্ড কিন্তু রক্ত পাম্প করে আমাদের একজন প্রাপ্তবয়স্ক লোকের হৃৎপিণ্ড। ঠিক আছে? সেটাকে যদি আমি 60 দিয়ে গুণ করি, যখন আমার ঘন্টায় অ্যান্সারটা চাইছে, সেক্ষেত্রে কিন্তু 300 অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই 300 লিটার রক্ত কিন্তু প্রায় প্রতি ঘন্টায় একজন প্রাপ্তবয়স্ক লোকের হৃৎপিণ্ড পাম্প করে থাকে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ক্যাথোড কাকে বলে? ক্যাথোড কাকে বলে? কি অ্যান্সার আছে? যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলে। অ্যাকচুয়ালি ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকা ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আমি যদি একটা গ্যালভানাইজ তড়িৎদ্বার নেই, মানে একটা গ্যালভানাইজ ব্যাটারি নেই, সেক্ষেত্রে দেখা যাবে যেটা পজিটিভ সেটাকে বলা হচ্ছে অ্যানোড, আর যেটা নেগেটিভ সেটাকেই বলা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে? তো যেটা যুক্ত থাকে সেটাকে ক্যাথোড বলা হয় না, এই ঋণাত্মক যে তড়িৎদ্বারটা, সেই তড়িৎদ্বারটাকেই বলা হয় ক্যাথোড। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে, দেখো কেমোট্যাকটিক চলন কি কাকে বলে, বা কেমোট্যাকটিক চলন কি? তাই তো, প্রশ্ন উত্তরটাকে দেখি। রাসায়নিক পদার্থের প্রভাবে ঘটে। তো যে ধরনের চলন, আমি যদি এটাকে ফুল অ্যান্সার করি, তাহলে উত্তরটা এরকম দাঁড়াবে যে যে সমস্ত চলন রাসায়নিক পদার্থের প্রভাবে ঘটে থাকে, সেই ধরনের চলনকে কিন্তু কেমোট্যাকটিক চলন বলে। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফার্ন গাছের শুক্রাণুর ডিম্বাণুর দিকে ধাবিত হওয়া এক প্রকার কেমোট্যাকটিক চলন। তাহলে কি বোঝা যাচ্ছে? ম্যালিক অ্যাসিডটা থাকছে ফার্ন গাছের ডিম্বাণুতে, তাই ফার্ন গাছের শুক্রাণু কিন্তু সেই দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে কিন্তু কেমোট্যাকটিক চলন বলছে। এছাড়া এটা তো গেল গাছের ক্ষেত্রে। আরেকটা উদাহরণ তোমাদের, আমাদের ক্লাসে যদি তোমরা ক্লাস করে থাকো, আমাদের ক্লাসগুলো যদি তোমরা রেগুলার করে থাকো, তোমরা জানবে অনেকবার পড়ানো হয়েছে যে দেহে যদি, তো কি বলছিলাম, যে দেহে যখন সংক্রমণ ঘটে তখন কি হয়? শ্বেত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি পায়। এটাও কিন্তু এক ধরনের কেমোট্যাকটিক চলন। কি হচ্ছে? দেহে যখন কোনো রকম কোনো সংক্রমণ প্রবেশ করছে, তখন তোমাদেরকে অলরেডি অনেকবার জানিয়ে দিয়েছি যে অ্যান্টিজেন প্রবেশ করলে পরে অ্যান্টিবডি গঠন হচ্ছে, এবং কি হচ্ছে? শ্বেত রক্ত কণিকা সেই দিকে ধাবিত হচ্ছে সেটাকে প্রতিরোধ করার জন্য। এই যে ঘটনাটা ঘটছে, এটাও কিন্তু একটা কেমোট্যাকটিক চলনের উদাহরণ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কাঁচ ও জলের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 3/2 এবং 4/3 হলে তাদের মধ্যে আলোর বেগের অনুপাত হবে। এখানে চাইছে এই যে মাধ্যমগুলো, কাঁচ মাধ্যম আর জলের মাধ্যম, এই মাধ্যমগুলোতে আলোর বেগ কত, তাই তো? তো তার জন্য আমাদের কি জানতে হবে?
তার জন্য আমাদের আচ্ছা বলে দিই, মাধ্যমে যখন আমরা আলোর বেগ জানবো, যে কোনো মাধ্যমে আলোর বেগ যদি আমরা জানতে চাই, সেটা সূত্র কি? ধরি কাঁচ মাধ্যমে আলোর বেগ। আলোর বেগ কি? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যমের, এই যে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক। স্টুডেন্টস, তোমাদের জন্য থাকছে এই অঙ্কটা, এখানে দেওয়া, তোমাদেরকে সূত্রটা অলরেডি দিয়ে দিলাম, যারা যারা আছো অলরেডি দেখে নাও কি আছে অঙ্কটা। কাঁচ মাধ্যমে আলোর বেগ যদি আমার বের করতে হয়, তাহলে কি শূন্য মাধ্যমে আলোর বেগ যেটা বাই প্রতিসরাঙ্ক যদি করি, তাহলে আমার বেরিয়ে যাবে কাঁচ মাধ্যমে আলোর বেগ। একই রকম ভাবে আমি এখানে জল মাধ্যমে আলোর বেগ যদি বের করি, সেটা হবে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জলের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এবার এই দুটো যদি আমরা বের করে নিই, তাহলে তাদের অনুপাতটা তো ইজিলি বের করতে পারবো। তো তোমাদের আমি সূত্রটা দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই এই অ্যান্সারটা করে কমেন্টে দিয়ে দেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণ কি? এই দুটোর একটা কমন কাজ আছে। হ্যাঁ, লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণ। লঘু মস্তিষ্ক কোথায় থাকে? মানুষের মস্তিষ্কের পশ্চাৎ ভাগে থাকে লঘু মস্তিষ্ক। আর অন্তঃকর্ণ কি? কানের একেবারে ভেতরের অংশটাকে বলা হয় অন্তঃকর্ণ। তো এই দুটোর একটা কমন কাজ আছে, আরো অন্যান্য কাজ থাকতে পারে, কিন্তু এই দুটোকে যখন একসঙ্গে বলা হচ্ছে, এই দুটোর একটা কমন কাজ আছে, সেটা হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা। তো অ্যান্সারটা কি বলছে দেখো, মানুষের দ্বিপদ গমনের সময়, মানে মানুষ যখন দুই পায়ে হাঁটছে, তখন দ্বিপদ গমনের সময় লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণে অবস্থিত অর্ধচন্দ্রাকার নালী, লঘু মস্তিষ্ক আলাদা গেল, আর অন্তঃকর্ণে অবস্থিত অর্ধচন্দ্রাকার নালী কি করছে? দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করছে। এছাড়া অন্তঃকর্ণ আর কি কি কাজে লাগে তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করবে, আর লঘু মস্তিষ্ক কি কি কাজে লাগে তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, এছাড়া তোমরা যদি ডিটেলসে জানতে চাও অন্তঃকর্ণের কাজ কি, লঘু মস্তিষ্কের কাজ কি, আলাদা আলাদা ভাবে আমি কিন্তু তোমাদের এটা একই রকম ভাবে কোশ্চেনের আকারে নিয়ে আসবো এবং দেখিয়ে দেবো কি কি কাজ হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দস্তা লেপনের জন্য ও ক্রোমিয়াম লেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসাবে কি ব্যবহৃত হয়? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসাবে, তার মানে কোন পদার্থের মধ্যে প্রথমে বলছে কি দস্তা লেপনের জন্য। তাহলে দস্তা যদি লেপন করতে হয়, দস্তাকে কোন দিকে রাখতে হবে, অ্যানোডে না ক্যাথোডে, সেটা তোমরা কমেন্ট করবে। বাকি আমি শুধু তোমাদেরকে এখানে দেখে বলে দিচ্ছি। দেখো, ধরলাম আমি অ্যানোডে থাকছে দস্তা বা ক্যাথোডে থাকছে দস্তা, ঠিক আছে, আর অন্যদিকে থাকছে যে বস্তুটা, সেই বস্তুটার উপর দস্তার লেপনটা হবে। তো এই যে লেপন করার জন্য এখানে যে দ্রবণটা ব্যবহার করা হয়, সেটাকে এখানে বলা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। এই যে দ্রবণটা দস্তা লেপনের জন্য আর ক্রোমিয়াম লেপনের জন্য কিন্তু একই জিনিস দেওয়া হবে না, বা সোনা লেপনের জন্য বা কোনো জিনিসের উপরে টিন লেপনের জন্য কিন্তু একই জিনিস দেওয়া হবে না, আলাদা আলাদা দ্রবণ লাগবে। তো দস্তা লেপনের জন্য কি ব্যবহার করা হয়? জিঙ্ক ক্লোরাইড। আর ক্রোমিয়াম লেপনের জন্য ব্যবহার করা হয় ক্রোমিয়াম অ্যাসিড। ঠিক আছে, এটা তোমরা দেখে রাখবে। আর হ্যাঁ স্টুডেন্টস, অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন তোমাদের জন্য রাখলাম, সেটা হচ্ছে আমি যখন কোনো বস্তুর উপর দস্তার বা ক্রোমিয়ামের লেপন করব, তখন আমাকে দস্তাটা বা ক্রোমিয়ামটাকে কোন তড়িৎদ্বারে রাখতে হবে, অ্যানোডে না ক্যাথোডে? আমি কিন্তু অবশ্যই তোমাদের কাছ থেকে এই অ্যান্সারটা নেব। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। গমনে অক্ষম প্রাণী কি কি? গমনে অক্ষম প্রাণী কি কি? মূলত যে সমস্ত প্রাণী আমরা চোখের সামনে দেখে থাকি, তারা কিন্তু বেশিরভাগই গমনে সক্ষম, তাই তো? এছাড়াও কিছু কিছু প্রাণী থাকে যারা গমনে অক্ষম। এদের মধ্যে কি কি রয়েছে? স্পঞ্জ, সমুদ্রে পাওয়া যায়; সাগর কুসুম, সমুদ্রে পাওয়া যায়; তারপরে এটাও হবে সমুদ্র শসা, ওটাও গমনে অক্ষম প্রাণী। প্রবাল, প্রবাল তো একসঙ্গে সংঘবদ্ধ হিসাবে থাকে, রিফ আকার ধারণ করে। অ্যাসিডিয়া, এই ধরনের প্রজাতির যে সমস্ত প্রাণীগুলি, তারা কিন্তু গমনে অক্ষম, এদের কোনো গমনাঙ্গ থাকে না। এরা কি পারিপার্শ্বিক পরিবেশের ফলে এদের হয়তো স্থান পরিবর্তন ঘটে ঠিকই, যেমন সমুদ্রে যারা আছে তারা সমুদ্রের মধ্যে বিভিন্ন রকম স্রোতের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, কিন্তু এরা নিজে তাদের স্থান পরিবর্তন করার ক্ষমতা নেই, জন্য এদের কিন্তু গমনে অক্ষম প্রাণী বলা হচ্ছে। ওকে,
নেক্সট কোশ্চিন দেখো, আলোক তন্তুতে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? আলোক তন্তু কি জিনিস? লাইট, LIGHT, লাইট, আর তন্তু ফাইবার, তাই তো? তো লাইট আর ফাইবার এখানে হলো, এটা কোন জিনিস বোঝা যাচ্ছে কিছু? আজকাল তোমরা শুনে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে এই যারা ওয়াইফাই ইউজ করছে দেখবে, শুনে থাকবে তোমরা, ওয়াইফাইটা আজকাল কোন তারের মাধ্যমে আসছে? অপটিক ফাইবার। অপটিক ফাইবার, এই অপটিক ফাইবারের মাধ্যমে কিন্তু আজকাল ডেটা চলাচল করছে। এতে কি ডেটার অপচয় হয় না, এতে করে বিদ্যুৎ অপচয় খুব কম হয়। তো এই যে আলোক তন্তু সেটাকে বলা হচ্ছে কিন্তু অপটিক ফাইবার, সেটার ইংরেজি হচ্ছে অপটিক ফাইবার। তো এই যে অপটিক ফাইবারের মাধ্যমে যে আমাদের কাছে ডেটা পৌঁছচ্ছে বা আমাদের কাছ থেকে ডেটা চলে যাচ্ছে, সেটা কোন ধর্মকে কাজে লাগিয়ে করা হয়? সেটা কাজে লাগানো হয় হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এইভাবে করে যখন একটা অপটিক ফাইবার কেবল থাকে, তখন এখান থেকে লাইটের মাধ্যমে যখন আমি একটা ডেটাকে প্রেরণ করছি, সেটা কি হয়, এভাবে লেগে আবার এই পাশে চলে আসে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে, ফলে আবার এই পাশ থেকে আবার ভেতরে আভ্যন্তরীণ, এইভাবে করে ডেটাটা কিন্তু চলাচল করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন কি আছে দেখো, রেচন কি? রেচন কি? কেলাস বা কলয়েড রূপে, কেলাস বা কলয়েড রূপে সঞ্চিত রাখার মাধ্যমে দেহ সুস্থ বা স্বাভাবিক রাখার অপচিতিমূলক প্রক্রিয়াকে রেচন বলে। ঠিক আছে, তো এখানে রেচন পদার্থ জিজ্ঞাসা করা হয়নি কিন্তু, হ্যাঁ, রেচন যে টোটাল সাইকেলটা, যে ঘটনাটা রেচনের ঘটছে, সেই ঘটনাটাকে এখানে জানতে চেয়েছে, যে রেচন অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে শরীরের মধ্যে। তো রেচন বস্তু কি? কেলাস বা কলয়েড রূপে সঞ্চিত রাখা হয়। এর মাধ্যমে কি হয়? দেহকে সুস্থ বা স্বাভাবিক রাখা হয়। আর এটা কি? একটা অপচিতিমূলক প্রক্রিয়া। অপচিতি মানে কি? এর ফলে শক্তির হ্রাস পায়, শক্তির হ্রাস পায়, তার জন্য কি একে অপচিতিমূলক প্রক্রিয়া বলা হচ্ছে। তো এই যে টোটাল ঘটনাটা ঘটছে, এই প্রক্রিয়াটাকে রেচন বলা হচ্ছে। ওকে, এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের সংজ্ঞাটা দেওয়া আছে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। দেখো কি সুন্দর, কেলাস বা কলয়েড রূপে থাকছে রেচন বস্তু, এর জন্য কি দেহ সুস্থ স্বাভাবিক থাকছে, এবং সেটা কি অপচিতিমূলক একটা প্রক্রিয়া। রেচন যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু একটা অপচিতিমূলক প্রক্রিয়া। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সোনার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কি? সোনার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কি? একটু আগে তোমাদের বললাম তড়িৎ বিশ্লেষণের দ্রবণ কি কাজে লাগে। তো সোনার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ মানে কি? যখন আমি সোনার প্রলেপ দিতে যাচ্ছি অন্য কোনো পদার্থের উপর, অন্য কোনো ধাতুর উপর, যখন অন্য কোনো অর্নামেন্টের উপর, হয়তো চাঁদির বা রূপোর অর্নামেন্টের উপর আমি একটা সোনার প্রলেপ দেব, তো সেক্ষেত্রে আমি সেখানে কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা নেব, যাতে আমার সোনাটা ধীরে 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 গিয়ে রূপোর ওই অর্নামেন্টের উপরে একটা আস্তরণ তৈরি করে। সেক্ষেত্রে এখানে লেখা আছে স্ট্যাটাস ক্লোরাইড ব্যবহার করা হয়। কিন্তু স্ট্যাটাস ক্লোরাইড আদৌ মানে বহুল পরিমাণে ব্যবহার করা হয় না। আর বহুল পরিমাণে যেটা ব্যবহার করা হয়, সেটাকে বাংলায় বলা হয় সোনার ক্লোরাইড। ঠিক আছে, সোনার ক্লোরাইড বা AuCl। ঠিক আছে, AuCl, এটা ব্যবহার করা হয় সবচেয়ে বেশি বহুল পরিমাণে ব্যবহার করা হয়। মানে সোনার দোকানে যখন এই ধরনের প্রলেপের কোনো কাজকর্ম করা হয়, তখন কিন্তু এই সোনার ক্লোরাইডকেই ব্যবহার করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ব্যথা বেদনা উপশমকারী ও অনিদ্রা দূর করার ওষুধ তৈরিতে কোন উপক্ষার ব্যবহার করা হয়? উপক্ষার কি জিনিস স্টুডেন্ট? তোমরা কমেন্ট করে বলবে উপক্ষার কাকে বলা হয়, সেটা তোমরা কমেন্ট করে দেবে। ঠিক আছে, তো এখানে কি দেওয়া আছে? আফিম গাছের কাঁচা ফলের ত্বক মরফিন, এটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা ব্যবহার, আফিম গাছের কাঁচা ফলের ত্বক মরফিন, এটা ব্যবহার করা হয় কি জন্য? ব্যথা বেদনা উপশমকারী ও অনিদ্রা দূর করার ওষুধ তৈরিতে। ঠিক আছে, এটা আফিম গাছের কাঁচা ফলের যে ত্বক মরফিন, সেই মরফিনটা আফিম গাছের ক্ষেত্রে কি, সেটা তোমরা কমেন্ট করবে। ওকে, এটা কি হিসাবে কাজ হয়? উপক্ষার বলতে কি বোঝায়? গাছের উপক্ষার মেইনলি কোন জিনিসগুলো হয়ে থাকে, সেগুলো তোমরা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখো, 1000 হার্টজ কম্পাঙ্কের হুইসেল বাজিয়ে
একটি ট্রেন এবং স্টেশনের দিকে এগিয়ে আসছে, এটা এবংটা হবে না, একটি ট্রেন স্টেশনের দিকে এগিয়ে আসছে, স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটির শব্দের আপাত কম্পাঙ্ক কিরূপ হবে? এখানে শ্রোতা দাঁড়িয়ে আছে, ট্রেন আসছে এদিক থেকে, এখানে কম্পাঙ্ক হচ্ছে 1000 হার্টজ, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে কি সেই ট্রেনটাও এগিয়ে আসছে, তাহলে শ্রোতার কানে কিরকম হবে? তোমরা যারা যারা এক্সপিরিয়েন্স করেছো তারা অবশ্যই লিখবে। এখানে ডপলার ইফেক্ট প্রয়োগ হবে এবং ডপলার ইফেক্টের ফলে কি হবে, এই যে শ্রোতা থাকবে তার কানে কিন্তু এই 1000 হার্টজের থেকেও বেশি মনে হবে, 1000 হার্টজ অপেক্ষা বেশি জোরে দ্রুত কিন্তু শোনাবে সেই শব্দটা, এখানে ডপলার ইফেক্ট কার্যকর হবে জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। একটি পুষ্পমোচন উদ্ভিদের নাম লেখো। এর আগেও তোমাদের বলেছি, এর আগের ক্লাসগুলোতেও হয়েছে, এই যে পুষ্পমোচন, বাকল মোচন, পত্র মোচন, এই যে এই জাতীয় যে ঘটনাগুলো হয় সেগুলো কি জন্য হয় তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, এখানে পুষ্পমোচন বলছে, সেগুলো কি জন্য হয় তোমরা কমেন্ট করবে। কিন্তু যখনই এরকম মোচন জাতীয় জিনিস থাকবে তখন কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কিন্তু একটা রেচন পদার্থ হিসাবেই আছে, জন্য মোচন করতে হচ্ছে। তো লবঙ্গের ফুল সেই গাছটার মধ্যে রেচন পদার্থগুলোকে সংগ্রহ করে রাখে জন্য লবঙ্গ গাছটা কি করছে, পুষ্পমোচনের মাধ্যমে কিন্তু তার রেচন ত্যাগ করছে। ওকে, তো এই যেগুলো বাকল মোচন ঘটে সেগুলোর ক্ষেত্রেও সেম, যেগুলো পত্র মোচন ঘটে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট সেম ঘটনা ঘটে থাকে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, দ্রাব্য বলতে কি বোঝো? দ্রাব্য বলতে কি বোঝো? দ্রাব্য বলতে কি বোঝো? দ্রবণে যে পদার্থটির পরিমাণ অপেক্ষাকৃত কম, তো যদি এখানে একটা দ্রবণ থাকে সেখানে দ্রাব্য কি হবে, অপেক্ষাকৃত কম থাকবে। তারপরে কি, অপর কোনো পদার্থের সঙ্গে মিশে সমসত্ব দ্রবণ প্রস্তুত করে, তাকে দ্রাব্য বলে। তাহলে দ্রাব্য কাকে বলছে, যদি এখানে আমি ধরলাম একটা পাত্রের মধ্যে এতগুলো লিকুইড আছে, লিকুইড দ্রবণই ধরলাম, এটা কোনো কঠিন দ্রবণ না, লিকুইডে এবং কঠিনে মিশ্রণ ধরছি, তো কি হচ্ছে সেক্ষেত্রে দ্রাব্যটা কোনটা হচ্ছে, যেটা অল্প পরিমাণ থাকছে। তো এটা যদি জল হয় এটা লবণ, তাহলে লবণ কিন্তু দ্রাব্য এখানে। ঠিক আছে, এখানে মিশে কি করছে, সমসত্ব দ্রবণ প্রস্তুত করছে, তাকে দ্রাব্য বলা হয় বেশিরভাগ। এবার যদি এখানে যদি ব্যাপারটা উল্টো হতো, যে জল মিশছে, আমি ধরলাম 1 কিলো চুন আছে একটা পাত্রের মধ্যে, 1 কিলো পলি চুন আছে, সেখানে আমি 100 গ্রাম জল দিলাম, অল্প জল দিলাম, সেক্ষেত্রে কিন্তু দ্রাব্য হবে আমাদের জল, সেক্ষেত্রে চুন কিন্তু দ্রাব্য হবে না। ঠিক আছে, এটা কঠিনে তরলে মিশ্রণ হচ্ছে ঠিকই, কিন্তু দ্রাব্য কিন্তু সেক্ষেত্রে জল হবে, চুন হবে না। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গের নাম, চিংড়ি, কাঁকড়া জাতীয় যে সমস্ত প্রাণীগুলো রয়েছে এদের রেচন অঙ্গকে সবুজ গ্রন্থি বলা হয়, এদের রেচন অঙ্গগুলোকে সবুজ গ্রন্থি বলা হয়। তো মোটামুটি যদি ধরে নিই চিংড়ি যে এরকম টাইপের হয়, তো দেখবে ওর মাথার দিকে যেখানে অ্যান্টেনা গুলো রয়েছে সেখানে একটা সবুজ একটা পদার্থের মতো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই যে গ্রন্থিটা সেটাই কিন্তু চিংড়ির রেচন গ্রন্থি, কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই, মাথার মধ্যেই রেচন গ্রন্থি আছে চিংড়ির, সেটাকে সবুজ গ্রন্থি বলা হয় এবং সেটাই চিংড়ির রেচন। এই জন্য চিংড়ির রেচন গ্রন্থিকে আরেকটা নাম আছে, সেটা ওই যেহেতু অ্যান্টেনার কাছাকাছি তার জন্য এই অ্যান্টেনা ঘটিত কিছু একটা নাম আছে। ঠিক আছে, অ্যান্টেনা গ্ল্যান্ড এই টাইপের কিছু একটা নাম আছে, যেটা চিংড়ির সবুজ গ্রন্থিকে বলা হয়। আর অবশ্যই মনে রাখবে চিংড়ির কিন্তু ওটাই রেচন গ্রন্থি, যারা যারা চিংড়ি দেখেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সল্ডার কিছু সংকেত, এটা ভুল কোশ্চেন, এটা যে সল্ডারিং যে আয়রন থাকে, সল্ডারিং যে ওয়্যার থাকে, সল্ডারিং ওয়্যার ঝালাই করা হয় যে তার দিয়ে, সেই তার কি কি দিয়ে তৈরি, এখানে দেওয়া আছে এসএন ও পিবি। পিবি মানে তো সীসা, সীসা। এসএন তে কি হয় স্টুডেন্টস, তোমরা কমেন্ট করবে, এসএন কোন কেমিক্যালের বা কোন মৌলের বা কোন ধাতুর সংকেত, তোমরা কমেন্ট করবে এসএন তে কি হয়। ঠিক আছে, পিবি বলে দিলাম সীসা, এসএন তে কি হয় তোমরা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বৃক্কে প্রতি মিনিটে প্রায় কত লিটার মূত্র উৎপন্ন হয়?
সুন্দর অ্যান্সার দেওয়া আছে দেখো, 170 থেকে 180 লিটার। তো দেখো সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে কি 170 থেকে 80 লিটার। এটাও মানে আশেপাশেই বৃক্ক সংগঠিত কিছু কিছু কাজ আছে, তার আশেপাশেই 170-80 লিটার যায়, কিন্তু স্টুডেন্টস এটা কিন্তু মানে আকাশ কুসুমের মতো ব্যাপার হয়ে গেল। 1 মিনিটে 170-80 লিটার জল যদি মূত্র হিসেবে উৎপন্ন করে বৃক্ক, তাহলে মানে আইদার বৃক্ক থাকবে না, না হলে বৃক্কটা মোটামুটি একটা মানুষের সাইজের হবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে 125 ml। খাতা নিয়ে যারা আছো লিখে নাও, 125 ml মূত্র উৎপন্ন করে বৃক্ক, একটা প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্ক 1 মিনিটে। ঠিক আছে, কিন্তু এই যে 170-80 লিটার বললাম, অলমোস্ট বৃক্কের এই বৃক্ক যে ধরনের কাজ করে সেটার সঙ্গে সম্পর্কযুক্ত। তো সেটা কি, একজন মানুষের সারাদিনে 170 লিটার জল বৃক্ক পরিশ্রুত করে। ঠিক আছে, তার মধ্যে থেকে মানে পরিশ্রুত করা বলতে কি, রক্ত থেকে 170 লিটার জল বের করে, সেখান থেকে বের করার পরে কি করছে, এখান থেকে প্রায় 168 লিটার জল আবার রিইউজ করে। তার জন্য কি হচ্ছে, 170 থেকে যদি 168.5 বাদ দেই, তাহলে কি হচ্ছে 1.5 লিটার। এই সারাদিনে মানুষ, একটা প্রাপ্তবয়স্ক মানুষ প্রায় 1.5 লিটার মতো মূত্র ত্যাগ করে। ঠিক আছে, এবার সারাদিনে যদি 1.5 লিটার হয়, তোমরা হিসাব করে দেখো, প্রায় 125 ml মতো এসে দাঁড়াবে 1 মিনিটে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা। মানুষ প্রথমে এটাকে তো মানে অলমোস্ট ধাতু আকারেই পেয়েছিল, মানে একদম পরিশ্রুত আকারে পেয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন মানুষের প্রয়োজন হতে শুরু করলো, তখন কি এর আকরিক থেকে তামা নিষ্কাশন করে ব্যবহার করতে শুরু করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মূত্রে কিটোন বডির উপস্থিতিকে কি বলে? তো মূত্রে কিটোন বডির উপস্থিতিকে বলছে কিটোনুরিয়া। কিন্তু কিটোন বডি কি, কজন জানো? কিটোন বডি কাকে বলে, কয়জন জানো? যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে, বাকি যারা জানো না তাদের জন্য বলে দিই। কিটোন বডি হচ্ছে এমন একটা জিনিস যেটা শরীর যখন গ্লুকোজকে পায় না, গ্লুকোজ থেকে শক্তি পাচ্ছে না, মানে শরীরে আর গ্লুকোজ নেই, সেই বা গ্লুকোজ থাকতেও পারে, কোনো কারণে সেই গ্লুকোজটা পাচ্ছে না, শরীর ভেঙে যেটা থেকে শক্তি উৎপন্ন করবে, তখন শরীর কি করে, ফ্যাট ভেঙে শক্তি উৎপন্ন করে, যেটা দিয়ে মানুষের শারীরবৃত্তীয় কাজগুলো পরিচালনা হয়। তো যখন ফ্যাট ভেঙে শারীরবৃত্তীয় কাজগুলো চলে, তখন সেখান থেকে কিটোন বডির উৎপত্তি হয়। এবং এই কিটোন বডি উৎপত্তি যেটা হচ্ছে, সেই যে ঘটনাটা যখন ধীরে ধীরে মূত্রে পৌঁছাচ্ছে, তখন সেই ঘটনাটাকে বলছে কিটোনুরিয়া। এবং কিটোনুরিয়া যেটা হচ্ছে, সেটা যখন যদি টেস্ট করে পাওয়া যায় যে কিটোনুরিয়া হয়েছে, কিটোনুরিয়া, তাহলে কি বোঝা যাবে, যে পেশেন্টের যে যার হচ্ছে এই ঘটনাটা, সে হয়তো দীর্ঘদিন ধরে উপবাস আছে, অথবা তার টাইপ 1 ডায়াবেটিস আছে। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস আছে। তো যার যে ক্ষেত্রে ইনসুলিন বাইরে থেকে নিতে হয়, যে ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন বাইরে থেকে নিতে হয়, তো এই সময় দেখা যায় মূত্রে কিটোন বডির উপস্থিতি এবং কিটোনুরিয়া, এবং সেখান থেকে কিন্তু এই ধরনের টেস্ট গুলো করেও কিন্তু বের করা যায় অ্যাকচুয়াল মানে কি পরিস্থিতির জন্য তার কিটোনুরিয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মার্স গ্যাসের মধ্যে কোন উপাদান আছে? মার্স গ্যাস কোনগুলিকে বলা হয়? যেগুলি পচা জায়গা থেকে জমা জল, আবর্জনা, এই সমস্ত জায়গা থেকে যে গ্যাস বের হয়, সেই গ্যাসগুলোকে মার্স গ্যাস বলা হয়। তো CH4 হচ্ছে মিথেনের সংকেত। মিথেনের সংকেত হচ্ছে CH4। তো যে কোনো পচা জমা জায়গা থেকে যে মার্স গ্যাস বের হয়, তার মেন উপাদান কিন্তু CH4 বা মিথেন। এছাড়া কি কিছু পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, কিছু পরিমাণে সালফার ডাই অক্সাইড থাকতে পারে, এবং নাইট্রোজেন ঘটিত কিছু অক্সাইড এবং নাইট্রোজেন জাতীয় কিছু গ্যাসও থাকতে পারে। তবে মার্স গ্যাসের মূল উপাদান কিন্তু মিথেন। ওকে, তো এই ছিল আজকে লাস্ট এবং শেষ কোশ্চিন। তো স্টুডেন্টস, তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো,
তারা তারা অবশ্যই এই কমেন্টগুলো করবে, এছাড়া লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য গুড বাই।